একদিন বনের রাস্তা দিয়ে একটা গর্ভবতী গাভী হেঁটে যাচ্ছিল। এতক্ষণ ধরে হাঁটতে হাঁটতে তো প্রচুর খিদে পেয়ে গেল। আমার খিদে তো পাবেই, আমার পেটে যে একটা ছোট্ট ছানা আছে। এখন থেকে তো আমাকে বেশি বেশি করে খাবার খেতে হবে। না, সময় নষ্ট না করে তাড়াতাড়ি যাই, ওই মাঠে গিয়ে চটপট করে ঘাস খেয়ে নিই। এরপর গাভী মাঠে গিয়ে ঘাস খেতে থাকে। এমন সময় সেখানে একটা বাঘ চলে আসে। আরে বাহ, এই তো দেখছি মেঘনা যাইতেই জল। বাবা, তোরটা যে একটা গাভী, মনে হয় গাভীটা গর্ভবতী। ভালোই হলো, এক ঢিলে দুই পাখি মারবো। এমনটা ভেবে বাঘ গাভীর দিকে তেড়ে যেতে থাকে। আর বাঘকে আসতে দেখে গাভী ভীষণ ভয় পেয়ে যায়। বাঘ, না না বাঘ, তুই আমাকে খাস না রে বাঘ, আমার কোনো ক্ষতি করিস না তুই, আমি যে গর্ভবতী। কি বললি? এত সুন্দর তরতাজা গাভী আমার সামনে ঘুরে বেড়াবে আর আমি তা বসে বসে দেখবো? কখনোই না, আজ তোকে আমি খাবোই খাবো। না না বাঘ, দয়া কর, আমার পেটে যে সন্তান আছে, দয়া করে আমার সন্তানের কোনো ক্ষতি করিস না। আমার যে অনেক দিনের আশা, আমার সন্তানকে পৃথিবীতে আলো দেখাবো আমি। গাভীর কোনো কথাতে কান্না দিয়ে বাঘ গাভীর উপর ঝাঁপিয়ে পড়ে। তখনই লেগে যায় গাভী আর বাঘের তুমুল যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে বাঘের কামড়ে গাভীর লেজ কেটে যায় আর তার কাটা লেজ দিয়ে রক্ত ঝরতে থাকে। এদিকে গাভী যন্ত্রণায় চিৎকার করতে থাকে। গাভী নিজের পা দিয়ে বাঘকে একটা লাথি মারে আর ঠিক তখনই বাঘ ছিটকে পড়ে যায়। এই সুযোগে গাভী কোনো রকমে নিজের প্রাণ নিয়ে পালিয়ে আসে। আমার যে বড্ড কষ্ট হচ্ছে, লেজটা যে আমার কেটে গেছে। এদিকে বাঘের সাথে লড়াই করতে গিয়ে আমার পেটে যে ভীষণ ব্যথা হচ্ছে। মনে হয় এক্ষুনি আমার ছানা বেরিয়ে আসবে। ঈশ্বর, এখন আমি কি করব? এখন যে আমার সাহায্যের অনেক প্রয়োজন। এদিকে গাভীর লেজ কাটার যন্ত্রণা, অন্যদিকে প্রসব বেদনা। এই দুই যন্ত্রণায় গাভী একেবারে নাজেহাল হয়ে যায়। না, আমি যে আর চলতে পারছি না। যে করেই হোক আমার একটা আশ্রয় খুঁজে বের করতেই হবে। আমি আমার সন্তানকে পৃথিবীতে আনবোই আনবো। এখানে তো অনেক পাখির বাড়ি দেখতে পাচ্ছি, ওদের কাছে সাহায্য চাইলে নিশ্চয়ই ওরা আমাকে সাহায্য করবে। এসব ভেবে গর্ভবতী গাভী তার রক্তাক্ত শরীর নিয়ে পাখিদের ধারে ধারে ঘুরতে থাকে। গাভী প্রথমে কাকলি কাকির বাসায় যায়। দিদি, ও দিদি, দয়া করে আমার একটু আশ্রয় দাও না গো। দেখো না বাঘ আমার কি অবস্থা করেছে। আমি যে গর্ভবতী, আমার যে প্রসব বেদনা উঠেছে। আমি যে আর সহ্য করতে পারছি না এই যন্ত্রণাগুলো। দয়া করে তোমার বাড়িতে আমাকে একটু আশ্রয় দাও না গো দিদি, আমাকে একটু সাহায্য করো। আমি কি দেখছি? গর্ভবতী গাভী, তাও আবার লেজ কাটা। এই লেজ কাটা গর্ভবতী গাভী, এত পাখির বাসা থাকতে আমার এখানে মরতে এলি কেন রে? আর রক্ত দিয়ে আমার উঠোনটা তো পুরো ভাসিয়ে দিলি। ছি 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 ছি, যা বলছি এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। দিদি, আমাকে তাড়িয়ে দিও না দিদি, দয়া করো দিদি। তুমিও তো একটা মেয়ে, আর একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট তুমি বুঝতে পারছো না? দাও না একটু আশ্রয়। আমার সন্তান জন্ম নিলেই আমি এখান থেকে চলে যাবো গো দিদি। এই লেজ কাটা গাভী, তোর কি গায়ের চামড়া মোটা নাকি? হ্যাঁ, তখন থেকে চলে যেতে বলছি। গায়ের চামড়ায় কথা ঢুকছে না বুঝি? তোর মতো এমন লেজ কাটা গর্ভবতী গাভীকে আমার বাড়িতে আশ্রয় দিয়ে আমি বনের সবার কাছে হাসি পাত্র হব নাকি? হ্যাঁ, ছি, রক্ত দিয়ে তো শরীরটা মাখামাখি করেছিস আর আমার উঠোনটাও একদম লেপ্টে দিয়েছিস। যা বলছি এখান থেকে দূর হ, তোর রক্তের গন্ধে আমার বমি আসছে। সামান্য মান সম্মানের ভয়ে তুমি আমায় আশ্রয় দিচ্ছ না দিদি। আমি তো ইচ্ছে করে লেজ কাটিনি, বিপদে পড়ে তো আমার এই অবস্থা হয়েছে। কারো বিপদে সাহায্য করার চেয়ে তোমার নিজের মান সম্মানই বেশি হলো গো। এই চুপ করবি তুই? তোকে আর আমার সহ্যই হচ্ছে না। যা বলছি বেরিয়ে যা, নইলে তোকে ঘাট ধরে বের করে দিব। কাকলের এমন দুর্ব্যবহারে গাভী সেখান থেকে চলে যায়। এভাবেই কাকলির মতো বনের অন্য পাখিরাও গাভীকে অপমান করে তাড়িয়ে দেয়। আর অসহায় গর্ভবতী গাভী কষ্ট সহ্য করে চলতে থাকে। চলতে চলতে গর্ভবতী গাভী একটা ছোট্ট কুঠিরের সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। ছোট্ট কুঠিরটা ছিল একটা বৃদ্ধ গরিব বুড়ি পাখির। কি গাভীটা এভাবে পড়ে আছে কেন? দেখে মনে হচ্ছে গাভীটা গর্ভবতী। আর কি সর্বনাশ, গাভীটার তো লেজ কেটে গেছে দেখছি। আরে কতই না রক্ত ঝরছে। লেজ কাটার জন্য মনে হয় গাভীটা অজ্ঞান হয়ে গেছে। গাভীটাকে আমার ঘরে নিয়ে যাই আমি। এরপর বৃদ্ধ বুড়ি গাভীটাকে টেনে তার কুঠিরে নিয়ে যায় আর জড়িবুটি বানিয়ে
গাভীর লেজের কাটা অংশে লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর গাভীর রক্ত পড়া বন্ধ হয় আর গাভীর জ্ঞান ফিরে আসে। আমার পেটে যে বড্ড যন্ত্রণা করছে। এই যে বুড়িমা, বুড়িমা, আমার মনে হয় সন্তান প্রসবের সময় হয়ে এসেছে গো। বুড়িমা, আমি যে আর পারছি না। শান্ত হ মা, শান্ত হ। এমন সময় মেয়েদের একটু কষ্ট করতেই হয় রে মা। এমন ছটফট করতে করতে গাভীটা একটা ফুটফুটে মেয়ে বাছুরের জন্ম দেয়। বাবা, কি সুন্দর গাভীর ছানা, একদম ফুটফুটে পুতুলের মতো দেখতে। ইস, এই দেখ গাভীমা, তোর যে কোল আলো করে মেয়ে সন্তান এসেছে রে। গাভীটা তার মেয়ের দিকে একবার তাকিয়ে দেখে আর কাঁদতে কাঁদতে বলে, বুড়িমা, আমার বিপদে আমি কাউকে পাশে পাইনি, তোমাকে অনেক ধন্যবাদ। আজ শুধু তোমার জন্যই আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারলাম। কিন্তু বুড়িমা, আমার যে সময় ফুরিয়ে গেছে, আমি আমার সন্তানকে লালন পালন করতে পারবো না। তাই আজ থেকে আমি আমার সন্তানের দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম বুড়িমা। তুমি দয়া করে আমার মেয়েটাকে একটু আগলে রেখো। এইসব তুই কি বলছিস রে মা? তোর সন্তানকে জন্ম দিতে না দিতে তুই এদিন করে চলে যাবি? হ্যাঁ, আমার যে আর কোনো উপায় নেই গো বুড়িমা। বুড়িমা, তোমাকে আমার আর একটা কথা বলার ছিল বুড়িমা। হ্যাঁ, বল বল, কি বলবি? আমার সন্তান পাখি মাতার আশীর্বাদ প্রাপ্ত সন্তান, তাই আমার সন্তান সোনার মল ত্যাগ করবে। তুমি সুযোগ সোনার মল বিক্রি করে আমার মেয়েটাকে নিয়ে চলতে পারবে। কোনো অভাব হবে না তোমার বুড়িমা। শুধু আমার মেয়েটাকে একটু ভালোবাসা দিয়ে আগলে রাখবে। তুই চিন্তা করিস না রে মা, আমি তোর সন্তানকে মায়ের মতো আদর ভালোবাসা দিয়ে বড় করে তুলবো। বুড়ির কথা শেষ হতে না হতে গাভীটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গাভীর এমন মৃত্যুতে বুড়িও কেঁদে ফেলে। আরে, নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্যই হয়তো গাভীটা এত কষ্ট সহ্য করে বেঁচে ছিল। ঈশ্বর, তুমি ওকে স্বর্গবাসী করো, ঈশ্বর স্বর্গবাসী করো। এরপর বুড়ি গাভীটার সৎকার করায়। এভাবেই শেষ হয়ে যায় এক লেজ কাটা গর্ভবতী গাভীর সন্তান প্রসবের কাহিনী। এরপর বুড়ি ছোট্ট গাভীর ছানাটাকে মায়ের মতো ভালোবাসা দিয়ে বড় করতে থাকে। আর গাভীর ছানার সোনার মল বাজারে বিক্রি করে তাদের সংসার চলতো। প্রত্যেক মাই তার সন্তানের জন্য নিজের সবটুকু উজাড় করে দেয়, এমনকি সন্তানের জন্য নিজের প্রাণও দিতে তারা রাজি। তাই আমাদের উচিত প্রত্যেক মাকেই সম্মান করা। টুনি, দেখি টাকা দেখা তো। আজ আমার ফলের দোকানের ফল কত বিক্রি করলি? সব ফল বিক্রি করতে পেরেছিস তো? কোথা থেকে কেমন জানি পচা পচা গন্ধ আসছে। মালিক, আজ বেশ ভালোই বেচা কেনা হয়েছে। এই নিন মালিক, ফল বিক্রি করার টাকা। কিন্তু একটা কথা মালিক, কাল যে আঙ্গুরগুলো এনে আমাকে বিক্রি করতে দিয়েছিলেন, সেই আঙ্গুরগুলো না বিক্রি করতে পারিনি, তাই সব আঙ্গুর পচে গেছে। এই দেখুন, এই ঝুড়িতে পচা আঙ্গুরগুলো রেখেছি। টুনির এই কথা শুনে কালুকাক ভীষণ রেগে যায়। হায় হায় রে টুনি, তোকে টাকা দিয়ে দোকানে এর জন্য কর্মচারী হিসেবে রেখেছি, কাল কত দাম দিয়ে আঙ্গুরগুলো আনলাম আরো চড়া দামে বিক্রি করবো বলে, আর তুই কিনা সেই আঙ্গুরগুলো বিক্রি না করে পচিয়ে ফেলেছিস। মাফ করবেন মালিক, এখন তো আঙ্গুরের মৌসুম, তাই সব ফলের দোকানেই আঙ্গুর আছে। আপনি যে দাম নির্ধারণ করে দিয়েছিলেন, সে দামে আমি আঙ্গুর বিক্রি করতে পারিনি। আঙ্গুর বিক্রি করতে পারিসনি তো কি হয়েছে? তোর মরা মা বাবাকে কবর থেকে তুলে নিয়ে আসতে পারিসনি, তারাই আমার আঙ্গুর বিক্রি করে দিত। তুই জানিস তুই আমার কতগুলো টাকা লোকসান করে দিয়েছিস? দেখুন মালিক, আমি আঙ্গুর বেচতে পারিনি, আমাকে যত ইচ্ছে গালি দিন, আমার মরা বাবা মাকে এর মাঝে টানবেন না, তাহলে কিন্তু ভালো হবে না বলছি। গালি দিব না তো কি করব তোকে? হ্যাঁ, তোকে আর তোর বাবা মাকে ফুল চন্দন দিয়ে পুজো করব? দোকানের এক সাধারণ কর্মচারী হয়ে আমাকে চোখ রাঙাচ্ছিস? যা, আজ থেকে তোকে আর কাজে রাখবো না, এক্ষুনি আমার দোকান থেকে চলে যা। না না মালিক, আপনি এমনটা করবেন না। আপনি তো জানেন এই দুনিয়ায় মা বাবা আত্মীয় স্বজন বলতে আমার কেউ নেই। আপনার দোকানে কাজ করে যা আয় করি তাই দিয়ে তো কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছি। কাজ থেকে তাড়িয়ে দিবে না আমাকে মালিক। তোর মতো কর্মচারীর দরকার নেই আমার, যে কিনা আমার লাভ করিয়ে দেওয়ার বদলে আমার লোকসান করিয়ে দেয়। কাজ ছেড়ে যাবি না মানে তোকে যেতেই হবে। এই কথা বলে কালু কাক টুনিকে দোকান থেকে ধাক্কা মেরে বের করে দেয় আর পচা আঙ্গুর ফলের ঝুড়িটা টুনির গায়ে ছুঁড়ে মারে। তুই এই আঙ্গুর না বিক্রি করে পচিয়ে ফেলেছিস তাই না? নিয়ে যা এই আঙ্গুর, তুই তোর সাথে করে নিয়ে যা। এই আঙ্গুর আমার দোকানে রেখে আর আমার দোকানে দুর্গন্ধ বাড়াতে চাই না। কালু কাকের এমন অপমান সহ্য করে টুনি পচা আঙ্গুরের ঝুড়িটা তুলে নেয় আর কাঁদতে কাঁদতে অসহায় হয়ে রাস্তা দিয়ে ঘুরতে থাকে। এবার আমি কোথায় যাব?
কোথায় কাজ পাবো? হাতে একটা কাজ ছিল, তাও আর চলে গেল। আর আমি তো কোনো লেখাপড়াও জানি না যে কোথাও গিয়ে একটু চাকরি করবো। হায় ঈশ্বর, তুমি এবার আমার পথ দেখাও ঈশ্বর, আমার পথ দেখাও। টুনি যখন কাঁদতে কাঁদতে এসব বলছিল, সেই সময় টুনির সামনে হঠাৎ করে একটা পরী আসে আর টুনিকে কাঁদতে দেখে বলে, কি গো মেয়ে, তুমি এভাবে কাঁদছো কেন? আর এসব কি পচা আঙ্গুর হাতে নিয়ে ঘুরছো বলো তো? কি হয়েছে আমাকে বলো। কেঁদো না, আর কেঁদো না তুমি। কারো কান্না যে আমার সহ্য হয় না, তাই তাড়াতাড়ি বলো বলছি, কি হয়েছে তোমার? পরী গো, এসব পচা আঙ্গুর নয়, এসব আমার কপাল। আজ এই আঙ্গুরের জন্য যে আমাকে মালিক কাছ থেকে বিতাড়িত করে দিয়েছে। এ কথা বলে টুনি পরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে, ও এই ব্যাপার। ওই শয়তান কালো তোমাকে আঙ্গুর পচে গেছে বলে কাছ থেকে বিতাড়িত করে দিয়েছিল না? তুমিও দেখো, এই পচা আঙ্গুরে তোমার কপাল খুলে দিবে। এই পচা আঙ্গুরের মাঝে আছে তোমার ভাগ্য ফেরার হাতিয়ার, বুঝতে পেরেছো? এইসব তুমি কি বলছো পরী? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই পচা আঙ্গুর দিয়ে আমার ভাগ্য কিভাবে পরিবর্তন হবে? শোনো, তুমি দেখতে পাচ্ছ না এই পচা আঙ্গুরের ভেতরে বীজ রয়েছে? এই বীজগুলো তুমি তোমার বাড়িতে নিয়ে যাও আর পচা আঙ্গুর থেকে বীজ বের করে বাড়ির পাশে রোপণ করো। আর আমি তোমার আঙ্গুর বীজগুলোতে আশীর্বাদ করে দিচ্ছি। এই আঙ্গুরের বীজ থেকে যে গাছ হবে, আর সেই গাছের আঙ্গুরগুলো হবে লাল রঙের, বুঝতে পেরেছো? আর খেতে এত সুস্বাদু হবে যে বনের সব থেকে তোমার আঙ্গুর বাগানের আঙ্গুরের চাহিদা অনেক বেশি হবে, জানো? এই কথা বলে পরী তার জাদুই দণ্ড দিয়ে টুনির ঝুড়ির আঙ্গুরগুলো ছুঁয়ে দেয়। এরপর টুনি খুশি মনে সে পচা আঙ্গুরগুলো নিয়ে বাড়িতে চলে যায়। সে পচা আঙ্গুরগুলো থেকে বীজ বের করে রোপণ করে দেয় আর প্রতিদিন বীজগুলোর বেশ যত্ন নিতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আচ্ছা, কতদিন হয়ে গেল, এখনো বীজ থেকে চারা বের হচ্ছে না কেন? কখন আমার বাগানে আঙ্গুর গাছ হবে আর সেখানে ফল ধরবে? আমি যত্নের তো কোনো ত্রুটিও করছি না। এদিকে আমার সব জমানো টাকাও যে শেষ হয়ে গেছে। এবার পরীর কথা মতো আঙ্গুর না ধরলে তো আমি না খেয়ে মরে যাব। ও আঙ্গুর গাছ, তোমরা কবে বীজ থেকে বের হবে গো? টুনি এই কথা বলতে না বলতে টুনির রোপণ করা বীজ থেকে একটার পর একটা চারা গজাতে থাকে। আর তা দেখে তো টুনি বেশ অবাক হয়ে যায়। একে একে, এতদিন থেকে আমি চারা এত যত্ন করছি, কিন্তু চারা গজানোর কোনো নামগন্ধই নেই। আর যেমনি আমি চারা গজাতে বললাম, অমনি চারা গজিয়ে গেল। টুনির এমন কথা শুনে আঙ্গুর ফলের একটি চারা হেসে বলতে থাকে, আমরা হলাম পরীর আশীর্বাদ প্রাপ্ত আঙ্গুর গাছ। সহজে তো মাটির ভিতর থেকে আমরা বের হই না। পরী বুঝি তোমাকে একথা বলেনি যে আমাদের মালিক সে না ডাকা পর্যন্ত আমরা বীজ থেকে বের হই না? যাকে সব কথা, এখন তুমি আমাদের আরো যত্ন করো, আমরা খুব শীঘ্রই তোমাকে আমাদের ফলন দিব। আঙ্গুর চারার এমন কথা শুনে টুনি বেশ খুশি হয়ে যায়। আরো বেশি বেশি আঙ্গুর চারাগুলোকে যত্ন করতে থাকে। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। টুনির আঙ্গুর চারা বড় হয়ে লাল আঙ্গুর ফল দিতে থাকে। আর টুনি তার আঙ্গুর গাছ থেকে পাকা পাকা আঙ্গুর পেড়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে থাকে। একি টুনি, এ আবার কেমন আঙ্গুর? লাল লাল, এমন আঙ্গুর তো বাপের জন্মেও আমি কোনোদিন দেখিনি। খেতে স্বাদ হবে তো? দে আমাকে 2 কেজি আঙ্গুর দে। দাম কত তোর আঙ্গুরের? 10 টাকা কেজি গো। এমন স্বাদের আঙ্গুর তুমি এই বনে আর দুটো পাবে না। নাও নাও, নিয়ে খেয়েই দেখো না। এই কথা বলে টুনি কবুতরকে আঙ্গুর দেয়। আর এভাবে দেখতে দেখতে টুনির ঝুড়ির সব আঙ্গুর বিক্রি হয়ে যায়। আর টুনির বেশ লাভ হয়। আর দেখতে দেখতে টুনির বাগানের আঙ্গুর দিয়ে টুনি অনেক বড়লোক হয়ে ওঠে। এদিকে টুনির এত উন্নতি দেখে কালু কাক মনে মনে ভীষণ হিংসে করতে থাকে। যে টুনি আমার ফলের দোকানের কর্মচারী ছিল, সেই টুনি কিনা তার গাছের আঙ্গুর বিক্রি করে এত বড়লোক হচ্ছে। না, এসব আর আমার সহ্য হচ্ছে না। ওই টুনির কোনো ক্ষতি আমাকে করতেই হবে, তা না হলে মন আমার কিছুতেই শান্ত হবে না। আজ রাতেই টুনির আঙ্গুর বাগানের সব আঙ্গুর গাছ আমি কেটে দিয়ে আসবো। এই কথা বলে কালু কাক রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর যেমনি বনের মধ্যে রাত নেমে আসে, অমনি কালু কাক হাতে একটা কাঁচি নিয়ে রাতের অন্ধকারে টুনির আঙ্গুর বাগানে যায়। আর যখনই কালু কাক আঙ্গুর গাছগুলো কাটতে ধরে, তখনই আঙ্গুর গাছ কালু কাককে তার লতানো গাছ দিয়ে তার লতা পাতা দিয়ে জড়িয়ে ধরে আর বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমাদের কাটতে এসেছিস? আজ তোকে আমরা আমাদের লতানো গাছ দিয়ে পেঁচিয়ে মেরেই ফেলবো। এত বড় সাহস আমাদের কাটতে আসিস, আবার আমাদের কেকের মালিকের ক্ষতি করতে চাস?
ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও আমাকে, ছাড় ছাড় এই গাছ, আমাকে ছাড়, আমার ঘাট হয়েছে, আমি আর তোদের কাটবো না, আমাকে ছেড়ে দে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। কালু কাকের এমন আকুতি মিনতি দেখে আঙ্গুর গাছ কালু কাককে ছেড়ে দেয় আর বলতে থাকে, যা, আজ তোকে ছেড়ে দিলাম, এরপর যদি আমাদের মালিকের কোনো ক্ষতি করার চেষ্টা করিস তবে আর প্রাণ নিয়ে এখান থেকে পালাতে পারবি না, যা এক্ষুনি পালিয়ে যা এখান থেকে। এ কথা শুনে কালু কাক সেখান থেকে পালিয়ে যায় আর কোনোদিনও টুনির আঙ্গুর বাগানের দিকে পা বাড়ায়নি। এদিকে টুনির আঙ্গুর বাগানে রাতে কি ঘটেছে তা টুনি কিছুই টের পায় না। এরপর থেকে টুনি তার আঙ্গুর বাগান থেকে আঙ্গুর তুলে বিক্রি করে বেশ সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।